আমরা আজকে পড়ব প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের প্রবন্ধ যে দেশে বহু ধর্ম বহু ভাষা। অন্নদাশঙ্কর রায় এই প্রবন্ধটি লিখছেন 1962 সালে। এই প্রবন্ধটির মূল সূত্রগুলি সম্পর্কে আলোচনার আগে আমরা এই প্রবন্ধটি রচনার পরিপ্রেক্ষিতটিকে একটু জেনে নিতে পারি। আমরা সকলেই জানি ভারতের সংবিধান অনুযায়ী ভারত সরকারের দাপ্তরিক ভাষা দেবনাগরী অক্ষরে হিন্দি ও ইংরেজি। ভারতের কোনো জাতীয় ভাষা নেই। ভারতের রাজ্যগুলি তাদের নিজস্ব সরকারি ভাষা ঠিক করে নেওয়ার অধিকার অর্জন করেছে। আর ভারতে ব্রিটিশ শাসনে ইংরেজি যুক্তরাষ্ট্রীয় স্তরে বহুল ব্যবহৃত হয়েছে। তার কারণ ভারতবর্ষ দীর্ঘকাল ব্রিটিশ শাসনের পদানত ছিল। আমরা সকলেই জানি 1947 সালে ভারতবর্ষ স্বাধীনতা অর্জন করে এবং 1950 সালে সংবিধান গ্রহণের সময় পরিকল্পনা নেওয়া হয় 15 বছরের মধ্যে ধীরে ধীরে বিদেশি ভাষা ইংরেজির বদলে হিন্দিকে সেই স্থানে উত্তীর্ণ করা হবে। সেই মোতাবেক হিন্দিকে সরকারি ভাষা হিসেবে মর্যাদা দান করতে গেলে বিভিন্ন অহিন্দি ভাষী রাজ্যগুলির তরফে বিভিন্ন প্রতিবাদ, প্রতিরোধ এবং প্রতিক্রিয়া জানানো হয়। 1960-এর দশকে আমরা দেখতে পাই যে ভাষার প্রশ্নে এক দেশময় প্রবল আলোড়ন সৃষ্টি হয়েছিল। সেই দেশময় প্রবল আলোড়নের কালেই অন্নদাশঙ্কর রায় এই প্রবন্ধটি লিখছেন। বহুভাষিক একটি দেশের রাষ্ট্রভাষা নির্ধারণের ক্ষেত্রে মূলনীতি ঠিক কি হওয়া উচিত সে সম্পর্কে প্রাবন্ধিক এখানে বেশ কিছু মন্তব্য করে গেছেন। আমরা প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায়ের এই মন্তব্যগুলিকেই বিশ্লেষণ করব। তার আগে এই প্রবন্ধটিকে আমরা মূলত 4টি সূত্রে ভাগ করে নিতে পারি। সেই 4টি সূত্র সম্পর্কে আগে কথা বলে নিয়ে তারপর 4টি সূত্রকে আমরা বিশ্লেষণ করব প্রবন্ধের আলোকে। প্রবন্ধের একদম শুরুতেই প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় জানাতে চেয়েছেন একটি বহু ধর্মাবলম্বী এবং বহুভাষিক দেশের মূলনীতি কি হওয়া উচিত। এ প্রসঙ্গে প্রাবন্ধিক একদম প্রবন্ধের শুরুতেই বলছেন যে দেশে বহু ধর্ম সে দেশের মূলনীতি কি হওয়া উচিত। এ প্রশ্নের উত্তর পাকিস্তান একভাবে দিয়েছে, ভারত দিয়েছে অন্যভাবে। স্বাধীন ভারতবর্ষে সংবিধান রচনার কালেই আমরা জানি যে ভারতবর্ষকে একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে চিহ্নিত করা হয় এবং তার নিরিখে কোনো একটি নির্দিষ্ট ধর্মকে যেরকম রাষ্ট্রীয় ধর্ম হিসেবে মর্যাদা দান করা হয়নি, ঠিক তেমনি ভাবে প্রাবন্ধিক বলতে চান যে বহুভাষিক দেশ ভারতবর্ষে কোনো একটি নির্দিষ্ট ভাষাকেও যদি রাষ্ট্রীয় ভাষা হিসেবে মর্যাদা দান করা হয় তা অত্যন্ত অসমীচীন হবে। প্রথমে ধর্মের প্রসঙ্গটি নিয়ে প্রাবন্ধিক আলোচনা করেছেন। ভারতবর্ষে নানা ধর্মের সহাবস্থান রয়েছে। সেই কারণেই ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র হিসেবে একেবারে সূচনা লগ্ন থেকেই নিজেকে চিহ্নিত করেছে, যার ফলে ভারতবর্ষে গণতান্ত্রিক পরিসর ক্ষুণ্ণ হয়নি। কিন্তু প্রাবন্ধিক জানাচ্ছেন ভারতবর্ষেরই প্রতিবেশী দেশ পাকিস্তান এবং মায়ানমার সংখ্যাগরিষ্ঠের ইচ্ছানুযায়ী ইসলাম এবং বৌদ্ধ রাষ্ট্রে পরিণত হয়েছে, যার ফলে সংখ্যালঘিষ্ঠরা ওই দেশগুলিতে অবহেলিত হয়ে পড়ছেন। ফলে সেখানে কিছুদিনের মধ্যেই একনায়কতন্ত্র কায়েম হয়েছে
তৈরি হয়েছে গণতান্ত্রিক পরিসরের নানান সংকট। প্রাবন্ধিক বলছেন, যদি ভারতবর্ষ পাকিস্তান কিংবা মায়ানমারের পন্থাকে অবলম্বন করত, যদি সংখ্যাগরিষ্ঠের ইচ্ছে অনুযায়ী ভারতবর্ষ হিন্দু রাষ্ট্র হতো, তবে ভারতবর্ষেও গণতান্ত্রিক পরিসর নিশ্চিতভাবেই ক্ষুণ্ণ হতো। এবং প্রাবন্ধিক বলছেন, যেহেতু ভারতবর্ষ তার ধর্মনিরপেক্ষতাকে স্বীকার করে নিয়েছে, তাই সূচনা লগ্ন থেকেই পাকিস্তান এবং বার্মার মতো দুর্দশা সহজে এড়িয়ে যাওয়া গেছে। ধর্মের প্রসঙ্গ আলোচনার পরে প্রাবন্ধিক আলোচনা করছেন একটি বহুভাষিক দেশের মূলনীতি কি হওয়া উচিত সেই প্রসঙ্গে। এক্ষেত্রে তিনি বেলজিয়াম এবং সুইজারল্যান্ডের মতো দেশগুলির উদাহরণ আমাদের সামনে নিয়ে এসেছেন। 1830 খ্রিস্টাব্দে স্থাপিত বেলজিয়ামের রাষ্ট্রভাষা ছিল ফরাসি, তবে অল্প কিছুদিনের মধ্যেই ফ্লেমিশ ভাষাকেও রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ায় বেলজিয়ামের দুটি রাষ্ট্রভাষা বর্তমানে স্বীকৃত। অন্যদিকে সুইজারল্যান্ডেও আমরা দেখতে পাই 1874 সালের শাসনতন্ত্রে জার্মান, ফরাসি এবং ইতালিয়ান এই তিনটি ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় এবং একই সঙ্গে ইংরেজি সেখানে সর্বজন গ্রাহ্য এবং মান্য একটি ভাষা হিসেবে পরিচিত হতে থাকে। প্রাবন্ধিক অন্নদাশঙ্কর রায় দেশময় এই ভাষাগত আলোড়নের কালে সুইজারল্যান্ড এবং বেলজিয়ামের প্রসঙ্গ আমাদের সামনে তুলে আনলেন এবং বললেন, ভারতবর্ষেও 14-15টি ভাষা প্রধান হয়ে উঠতে পারে, কারণ 14-15টি প্রাদেশিক ভাষা ভারতবর্ষে গুরুত্বপূর্ণ ভাষা। স্বাধীনতার আগে ইংরেজির গুরুত্ব থাকলেও স্বাধীনতার পর ইংরেজির স্থান যদি কোনোভাবে হিন্দি নেয়, তবে তা কখনোই সমীচীন নয়। একথা বারবারই প্রাবন্ধিক আমাদের সামনে তুলে ধরতে চাইছেন। প্রবন্ধের পরের অংশে তিনি এই প্রসঙ্গটি আরো বিস্তৃতভাবে আলোচনা করছেন। ধর্মনিরপেক্ষ ভারতবর্ষের ভাষাগত সমস্যা নিয়ে এর পরের অংশে তিনি আলোচনা করেছেন। প্রাবন্ধিক বলছেন, বহু ধর্মের দেশ ভারতবর্ষে যেমন কোনো একটি বিশেষ ধর্মকে রাষ্ট্রধর্মের স্বীকৃতি না দিয়ে ভারতবর্ষ সুবিবেচনার পরিচয় দিয়েছে, তেমনি কোনো একটি ভাষাকেও রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দিলে অন্য ভাষার মানুষের দ্বিতীয় শ্রেণীর নাগরিক হয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে এবং সেক্ষেত্রে একটা অসহিষ্ণুতা তৈরি হতে পারে এবং যারা অহিন্দি ভাষী তারা হিন্দি ভাষীদের তুলনায় নানা ক্ষেত্রেই পিছিয়ে পড়তে পারে। এ প্রসঙ্গে আমরা দেখতে পাব যে প্রবন্ধের তৃতীয় অংশে তিনি জানাচ্ছেন ভারতবর্ষে রাষ্ট্রভাষা হিসেবে হিন্দিকে মর্যাদা দানের কি কি সুবিধা এবং কি কি অসুবিধা তৈরি হতে পারে। প্রাবন্ধিক জানাচ্ছেন হিন্দি অধিকাংশের ভাষা, ভারতীয় ভাষা হলেও এর বিপক্ষে কতগুলি যুক্তি থেকেই যায়। এক তো আমরা আগেই আলোচনা করলাম, অহিন্দি ভাষীরা স্বতঃস্ফূর্তভাবে হিন্দিকে মেনে নিতে পারবেন না, যার ফলে সবার অধিকার কখনোই সুপ্রতিষ্ঠিত হতে পারবে না। আর দ্বিতীয়ত, মাতৃভাষা যাদের হিন্দি তারা বিশেষ গুরুত্ব পাবে, এতে অসহিষ্ণুতা বেড়ে যেতে পারে। তাই প্রাবন্ধিক একটি সমস্যা তৈরি হয়েছে এটা বুঝতে পেরেই তার সমাধানের পথও
বাতলে দিতে চেয়েছেন এই প্রবন্ধে। তিনি বলতে চেয়েছেন বিদেশি বলেই ইংরেজিকে বাতিল না করে বরং ইংরেজিকে পূর্ণ সরকারি ভাষা রূপে সমর্থন জানানো যেতে পারে। এ প্রসঙ্গে প্রাবন্ধিকের যে যুক্তি সেটিকে আমরা একটু মনে রাখতে পারি। প্রাবন্ধিক বলছেন যে হিন্দিকে যদি মাধ্যম হিসেবে ব্যবহার করতে হয় তবে অন্যান্য 14-15টি প্রাদেশিক ভাষাকেও মাধ্যম হিসেবে ব্যবহার করতে হবে। পরাধীন ভারতে যদি ইংরেজিতে কাজ চলতে পারে তবে স্বাধীন ভারতেও কাজ চলতে পারে। ইংরেজি চলে গেলেই যে দেশীয় ভাষার উন্নতি হবে এমন ভাবনা সম্পূর্ণরূপেই যুক্তিহীন। প্রবন্ধের মধ্যে অন্নদাশঙ্কর রায় এই প্রসঙ্গটি নানা জায়গায় তুলে ধরেছেন। কয়েকটি অংশ আমরা দেখতে পারি। তিনি বলছেন তর্কটা হিন্দি বনাম ইংরেজি নয়। ইংরেজিকে সরানোর পরে ঘোরতর বিবাদ বেঁধে যাবে। তামিলরা হিন্দিকে মানবে না, নাগারা মানবে না, কাশ্মীরিরা মানবে না, বাঙালিরাও মানবে না। এমনি না মানার লক্ষণ চারদিকে। একই সঙ্গে প্রাবন্ধিক এমন মন্তব্য করেছেন শেষ পর্যন্ত তর্কটা দাঁড়ায় ইংরেজি হলো বিদেশির ভাষা, বিজেতার ভাষা। তাকে বিদায় না দিলে স্বাধীনতা সম্পূর্ণ হবে না। বেশ তাই হোক, তাহলে ইংরেজির নজিরটাকেও মন থেকে ঝেড়ে ফেলা যাক। যারা আসলে ইংরেজিকে সরিয়ে হিন্দিকে প্রতিষ্ঠা দিতে চাইছিলেন তাদের যুক্তিটা ছিল এরকম যে ইংরেজি হলো ব্রিটিশদের ভাষা, কাজেই খুব স্বাভাবিকভাবে ব্রিটিশ শাসনের অবসানে দেশীয় ভাষার গুরুত্ব বৃদ্ধি একান্ত প্রয়োজন। তাই ইংরেজিকে সরিয়ে সেখানে একটি দেশীয় ভাষাকে প্রতিষ্ঠিত করতে হবে এবং সেটি হবে সংখ্যাগরিষ্ঠের ভাষা হিন্দি। কিন্তু সেটি যদি হয় তাহলে নানাভাবেই গোটা ভারত জুড়ে নানান সমস্যা তৈরি হতে পারে। আমরা সেগুলো নিয়ে আগেই আলোচনা করেছি। প্রবন্ধের মধ্যেও আমরা দেখতে পাবো যে প্রাবন্ধিক বলতে চাইছেন যে বিদেশির ভাষা বিজেতার ভাষা হিসেবে যদি আমরা ইংরেজিকে চিহ্নিত করি এবং সেই কারণেই যদি শুধুমাত্র ইংরেজিকে সরিয়ে দিয়ে হিন্দিকে স্থাপন করি তাহলে নানান সমস্যায় জর্জরিত হবে ভারতবর্ষ। তাই তার প্রস্তাব ভারতের সবকটা ভাষাকেই হিন্দির সঙ্গে সমান মর্যাদা দিয়ে ভারতীয় ইউনিয়নের সরকারি ভাষা করা হোক। সেটা কাজের কথা নয়, এ যুক্তি আমরা শুনতে চাইনি। একটা বহুভাষী দেশের রাষ্ট্রভাষা একটাই হবে, এটাও কি কাজের কথা? ইংরেজরা তাদের নিজেদের সুবিধের জন্য ওরকম করেছিল। মুষ্টিমেয় শিক্ষিত ভারতীয় ওতে কিছু সুবিধে হয়েছিল, কিন্তু জনগণের দিক থেকে একমাত্র রাষ্ট্রভাষা হিন্দি হলেও কাজের কথা নয়। যতগুলি ভাষা ততগুলি রাষ্ট্রভাষা, এইটি কাজের কথা। একই সঙ্গে প্রাবন্ধিক আরো একটি প্রস্তাবকে তুলে ধরেছেন। তিনি বলতে চেয়েছেন যে জাতীয় মর্যাদার খাতিরে হিন্দি ভারত রাষ্ট্রের সরকারি ভাষা হোক, কিন্তু আভ্যন্তরিক ন্যায়ের খাতিরে ইংরেজি পরীক্ষা ও প্রতিযোগিতার মাধ্যম রূপে থাকুক। ইংরেজি মাধ্যম না থাকলে পরীক্ষা ও প্রতিযোগিতার মাধ্যম হোক বাংলা, উর্দু, মারাঠি, গুজরাটি ইত্যাদি 14-15টি ভাষা, শুধু হিন্দি নয়। যেখানে হিন্দিকে বসালে অহিন্দি ভাষীদের প্রতি ক্ষতি বৃদ্ধি, সেখানে ইংরেজিকে রাখাই সমীচীন। অর্থাৎ প্রাবন্ধিক খুব সুনিপুণভাবে এই প্রবন্ধে ভারতের মতন বহুভাষিক দেশের যে ভাষাগত সমস্যা, সেই ভাষাগত সমস্যার এক প্রকার সমাধানের পথ বাতলে দিয়েছেন। তিনি খুব স্পষ্টভাবেই প্রবন্ধের শুরু থেকেই বলতে চেয়েছেন বহু ধর্মের সহাবস্থান রয়েছে এমন দেশে যেমন কোনো একটি নির্দিষ্ট ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে স্বীকৃতি দেওয়া অনুচিত, ঠিক তেমনি ভাবে
বহু ভাষার অস্তিত্ব রয়েছে, এরকম একটি দেশে কোনো একটি নির্দিষ্ট ভাষাকে রাষ্ট্রীয় ভাষা হিসেবে স্বীকৃতি দানও অনুচিত। তাই হয় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ প্রাদেশিক ভাষা সমমর্যাদায় প্রতিষ্ঠিত হবে, অথবা ইংরেজি, যেটি আগে থেকেই প্রচলিত ভারতবর্ষের দাপ্তরিক ভাষা হিসেবে, সেই ভাষাটি অন্ততপক্ষে বজায় থাকুক অন্যান্য ভাষাভাষীর মানুষজনদের সুবিধার্থে। শুধুমাত্র বিদেশি ভাষা বলেই তাকে বিতাড়িত করা হয়তোবা সমীচীন হবে না। আর শুধুমাত্র সংখ্যাগরিষ্ঠতার জোরে কোনো একটি দেশীয় ভাষাকেও কখনোই একচ্ছত্র অধিকার দেওয়া যায় না। অন্ততপক্ষে ভারতের মতন দেশ, যে দেশে নানা ভাষার অস্তিত্ব রয়েছে, সে দেশে ক্ষেত্রে এমন নীতি অচল। আমরা এই প্রবন্ধটিকে অত্যন্ত সংক্ষেপেই আলোচনা করলাম। আশা করা যায় এই প্রবন্ধটি পড়ে নিলে তোমরা বুঝতে পারবে এই প্রবন্ধটির মূল সূত্রটিকে বা মূল ভাবনাটিকে।